তো কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড আমরা যে গেজেট গিয়ার বা অ্যাক্সেসরিজগুলো ইউজ করে থাকি বা কিনে থাকি সেগুলো কোনো লোকাল মার্কেটে পাওয়া যায় না। অর্থাৎ আমরা যারা ঢাকার বাইরে থাকি তাদের অধিকাংশ ডিপেন্ড করতে হয় ঢাকার উপরে। আর আমরা যেহেতু ফিজিক্যালি সেই সব শপগুলোতে গিয়ে নিজে হাতে দেখে শুনে প্রোডাক্টগুলো কিনি না, তো সেক্ষেত্রে স্ক্যামের শিকার কিন্তু আমরা হইতেই পারি। অথবা যদি কোনো দোকানদার চরম সততার পরিচয় দিয়েও থাকে বা সৎভাবে ব্যবসা করেও থাকে, তারপরেও কিন্তু আপনি স্ক্যামের শিকার হইতে পারেন, অথবা দুর্ভাগ্যক্রমে আপনার প্রোডাক্টটায় কোনো প্রবলেম হইতেই পারে। তো আসলে কোন কোন ধরনের স্ক্যামের শিকার আপনারা হইতে পারেন আর সেই সব ক্ষেত্রে আপনাদের কি করা উচিত, বা অনলাইন কেনাকাটার ক্ষেত্রে কোন বিষয়গুলোতে আপনাদের সতর্কতা অবলম্বন করা উচিত, এই বিষয়টা নিয়ে আজ আমি আলোচনা করব মাজিদ মোড়ল, আর আপনারা দেখছেন 5 মোর। আচ্ছা, প্রথমত আমি একটু আলোচনা করার চেষ্টা করব যে আমরা কোন কোন ক্ষেত্রে স্ক্যামের শিকার হইতে পারি। দেখেন, অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে যেহেতু আমরা ওই প্রোডাক্টটা সরাসরি হাতে দেখে কিনতে পারছি না, সো সেক্ষেত্রে আপনাকে অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছে না কপি প্রোডাক্ট দিচ্ছে বা ইউজ প্রোডাক্ট দিচ্ছে, সেটা কিন্তু আপনি 100% নিশ্চিত হতে পারছেন না। তো এখন প্রশ্ন হলো, অনেকে বলবেন যে ভাই, দোকানদারকে যদি বলে দেওয়া হয়, তিনি যদি আনবক্সিং ভিডিওটা করে পাবলিশ করেন এবং সেই প্রোডাক্টটা যদি আমাকে দেন, তাহলে তো সেক্ষেত্রে আমরা 100% নিশ্চিত হতে পারবো যে এটা অরিজিনাল প্রোডাক্ট। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনাকে যে প্রোডাক্টের আনবক্সিং ভিডিওটা দেখাচ্ছে সেই প্রোডাক্টের সিরিয়াল নাম্বার বা A to Z কিন্তু আপনাকে দেখাচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনি স্ক্যামের শিকার হইতে পারেন, কোনো ইউজ প্রোডাক্ট আপনাকে দিয়ে দিতে পারে। আবার এখানে প্রশ্ন হতে পারে যে একটা ইউজ প্রোডাক্ট আপনাকে দিয়ে দোকানদারের কি লাভ হতে পারে। ধরেন আপনি যে কোনো একটা ক্যামেরা কোনো শপ থেকে কিনছেন, এখন কিছুদিন ইউজ করার পরে দেখছেন সামান্য কিছু প্রবলেম ওই ক্যামেরাটাতে আসছে, বাট ওই ক্যামেরাটা যদি আপনি কোনো সেকেন্ড হ্যান্ড দোকানে বা সেকেন্ড হ্যান্ড হিসেবে সেল করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি দামটা অর্ধেকের কাছাকাছি পাবেন। বাট ওই ক্যামেরার সবগুলো কি করে 10,000 বা 5,000 টাকা কম দিয়ে ওই ক্যামেরাটা কিনে নেয় এবং তাকে একটা নতুন প্রোডাক্ট দিয়ে দেয়, হয়তো আরও 5-10 হাজার টাকা বেশি নিয়ে। তাহলে দোকানদারের কিন্তু ডবল লাভ হয়ে গেল, আর ওই প্রোডাক্টটা সে আবার অন্য আরেকজনের কাছে সেল করে দেয় নতুনের দামে। তো আশা করি বিষয়টা বুঝছেন। তো এরকম বিভিন্ন ধরনের স্ক্যামের শিকার আপনারা হতে পারেন যদি আপনারা ফিজিক্যাল শপে গিয়ে না কেনেন। আচ্ছা, এখন আসি, ধরেন আপনি যে শপ থেকে কিনছেন তারা 100% ট্রাস্টেড এবং তারা এই ধরনের কোনো কপি প্রোডাক্ট বা এরকম কোনো স্ক্যাম তারা করে না, তারপরেও কিন্তু আপনি লসের শিকার হইতে পারেন। হ্যাঁ, এরকম কিছু অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, যে কারণে আপনাদের জন্য এই ভিডিওটা করছি। কোন কোন বিষয়ে আমি এরকম প্রবলেমের সম্মুখীন হয়েছি সেই বিষয়গুলো আপনাদের সামনে আগে একটু আলোচনা করব, তারপরে সমাধানটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো প্রথম সমস্যাটা আমার শুরু হয় DJI Pocket 2 ক্যামেরা দিয়ে। আমি DJI Pocket 2 ক্যামেরা কেনার সময় যখন কোনো একটা শপে, আমি নাম মেনশন করছি না, তো যখন কোনো শপে আমি ফোন করি তখন তারা বলে যে হ্যাঁ আমাদের অফার চলতেছে। আমি তো আনন্দে আটখানা দিয়ে ফোন করার সাথে সাথেই অফার। তো যাই হোক, 40,000 টাকা দিয়ে আমি DJI Pocket 2 ক্রিয়েটার কম্বোটা কিনি। তো তারপরে মেমোরি কার্ড কিনতে গিয়ে তারা বলে যে একটা মেমোরি কার্ড, অর্থাৎ 128 GB মেমোরি কার্ড হচ্ছে 4,500 টাকা। তো আমি অর্ডার কনফার্ম করে ফেলি এবং পরবর্তীতে দেখা যায় যে মেমোরি কার্ডটা 4,200 বা 4,000 টাকায় বিভিন্ন শপে বিক্রি হচ্ছে। বাট এইখানে কিন্তু আপনার দাম নিয়ে বার্গেনিং করার কোনো সুযোগ নাই। বাট আপনি ফিজিক্যাল শপে যদি যান, সেক্ষেত্রে কিন্তু আপনি দাম নিয়ে বার্গেনিং করতে পারবেন এবং বিভিন্ন দোকান আপনারা দেখে কিনতে পারবেন। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা হয়, এই যে DJI Pocket 2 এখানে যে রাবারটা আছে, এই রাবারটা দেখে একটু ফুলে রয়েছে, অর্থাৎ এখান থেকে আঠাটা উঠে গেছে। বাট এটার জন্য ক্যামেরাতে আমার কোনো ইম্প্যাক্ট পড়েনি, অর্থাৎ 2 বছর ধরে আমি ক্যামেরাটা ইউজ করছি, না কোনো সমস্যা হয়েছে না কিছু হয়েছে। বাট একটা নতুন জিনিস কেনার পরেও যদি সেটা এরকম কোনো প্রবলেম হয়, তাহলে আপনার মনটা খারাপ হওয়ার কথা। কিন্তু আপনি যদি ফিজিক্যাল শপ থেকে এটা আনবক্সিং করে নিজে হাতে দেখে কিনে নিয়ে আসছেন, তাহলে কিন্তু এই জিনিসটা হইতো না। আচ্ছা, এরপরে আমি কিনে হচ্ছে একটা GoPro। বাট GoPro আনবক্সিং করার পরে দেখি যে এর উপরে, অর্থাৎ স্ক্রিনের উপরে একটা ডট রয়েছে। তো আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে আসলে কি হয় না হয়। তো পরবর্তীতে দেখলাম যে না, তেমন কোনো সমস্যাই হয়নি, যে ডটটা ছিল সেটাই আছে, বাট সেটা কিন্তু ইনট্যাক্ট প্রোডাক্ট ছিল। কিন্তু আমি যদি ফিজিক্যাল শপ থেকে এটা দেখে নিয়ে আসতাম, অর্থাৎ আনবক্স করে দেখে নিয়ে আসতাম, ক্যামেরাটা ওপেন করে নিয়ে আসতাম, তাহলে কিন্তু এই সমস্যাটা আর হইতো না। আচ্ছা, এরপরে আমি একটা মাইক্রোফোন কিনি, সেটা হচ্ছে Synco G2A1 মোস্ট প্রবাবলি। তো এই মাইক্রোফোনটা কেনার পরে যেটা হয় যে এটা চার্জ দেওয়ার সময় স্ক্রিনে কোনো চার্জিং ইন্ডিকেটর দেখায় না, এবং এটা একবার অন করে আবার অফ করলে তখন আবার ইন্ডিকেটরটা দেখায়, অর্থাৎ চার্জিং হচ্ছে কিনা বা চার্জ হচ্ছে কিনা এটা ইন্ডিকেটরটা দেখায়। তো আমি যদি কোনো ফিজিক্যাল শপের থেকে এটা দেখে চার্জ দিয়ে চেক করে কিনে নিয়ে আসতাম, তাহলে কিন্তু আমার এই সমস্যাটা হতো না। যদিও তার কারণে আমার মাইক্রোফোনের কোয়ালিটি কোনোভাবে ফল করে নাই। তারপরে একটা জিনিস কিন্তু আমার থেকে গেল, যেটা যতদিন আমি মাইক্রোফোনটা ইউজ করবো ততদিন আমাকে ওইভাবে ইউজ করতে হবে। আচ্ছা, এট লাস্ট যে ক্যামেরাটা আমি কিনি সেটা হচ্ছে DJI Action 2। এটা হচ্ছে DJI Action 2 পাওয়ার কম্বো। এখন আপনারা জানেন যে DJI Action 2 সাথে বিল্ট ইন মেমোরি কার্ড আছে, যে কারণে আমি ক্যামেরাটা কেনার সময় কোনো রকম মেমোরি কার্ড নিই নাই, যে পরবর্তীতে যখন মেমোরি কার্ড প্রয়োজন হবে বা টাকা কাছে আসবে তখন আমি মেমোরি কার্ড কিনে নেব, বা কতটুকু মেমোরি কার্ড কিনবো এই জন্য আমি আগে থেকে কিনি নাই। এখন 2 মাস পরে যখন আমি মেমোরি কার্ড কিনলাম, তখন এক জায়গায় নক করলাম, তারা বললো যে 64 GB মেমোরি কার্ড হচ্ছে 2,500 টাকা। বাট আমি কিন্তু এটা কিনছি অনলি 2,000 টাকা দিয়ে। তো আমি যে সব থেকে প্রথমে কিনতে চাইছিলাম সেখান থেকে যদি এক বাক্যে কিনে ফেলতাম অন্য কোনো জায়গায় না যাচাই করে, তাহলে কিন্তু আমার 500 টাকা লস হইত। আচ্ছা, SD কার্ডটা কেনার পরে আমি ক্যামেরাতে ইনস্টল করি এবং দেখি যে এই ক্যামেরাতে ওই SD কার্ডটা সাপোর্ট নিচ্ছে না। তো তখন
তখন আমি যে দোকান থেকে এই ক্যামেরাটা কিনছিলাম তাদের সাথে যোগাযোগ করি এবং তারা আমাকে বলে ঠিক আছে আপনারা ক্যামেরাটা নিয়ে আসেন, আমি চেক করে দেখব। এখন আমি যদি এই ক্যামেরাটা নিয়ে আবার ঢাকা যাই তাহলে আমার প্রথমেই কিন্তু ক্যামেরা কেনার জন্য ঢাকাতে গিয়েই কেনা উচিত ছিল। তো তাহলে সমস্যাগুলো কি সেটা তো বুঝলেন, এবার আসেন একটু সমাধানের পথে হাঁটা যাক। প্রথম কথা হচ্ছে অধিকাংশ অ্যাকশন ক্যামেরা বাংলাদেশে কোনো রকম ওয়ারেন্টি বা গ্যারান্টি কিছু নাই। যদি কোনো রকম সমস্যা হয় কোনো দোকানে আপনাকে ওয়ারেন্টি বা গ্যারান্টি দেবে না, এটা অ্যাকশন ক্যামেরাগুলোতে বলেই দেয়। অন্যান্য দেশে বা ইভেন আপনি যদি ইন্ডিয়াতেও দেখেন তো সেখানে কিন্তু ওয়ারেন্টি সহ এবং ওয়ারেন্টি বাদে প্রোডাক্ট আপনি পাবেন, বাট বাংলাদেশে এই ধরনের প্রোডাক্টের কোনো ওয়ারেন্টি হয় না, অর্থাৎ আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারছেন না। আবার ওয়ারেন্টি ক্লেম করা গেলেও কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলোর প্রসেসটা এত লেন্দি বা এত জটিল বা এত কমপ্লিকেটেড যে আপনার মন চাইবে আপনি নতুন একটা কিনে নেন, তারপরেও আপনি কমপ্লেন করবেন না বা ওয়ারেন্টি ক্লেম করবেন না। তো এখন বিষয় হচ্ছে তাহলে আমাদের কি করা উচিত। প্রথমত আপনি যদি এরকম কোনো গেজেট বা গিয়ার বা অ্যাক্সেসরিজ কেনেন, বিশেষ করে ইলেকট্রনিক গিয়ার বা গেজেটগুলো, আপনারা চেষ্টা করবেন একটু টাকা খরচ হইলেও আপনারা ফিজিক্যাল শপে গিয়ে নিজে দেখে শুনে চেক করে কিনে নিয়ে আসতে। কারণ আমরা অধিকাংশ সময় এই চিন্তাটা করি যে আমাকে যদি এখন ঢাকায় যাইতে হয় যে টাকাটা খরচ হবে তার চেয়ে অনেক কম টাকায় আমি কিন্তু কুরিয়ার করে নিয়ে আসতে পারছি। বাট আপনারা এটা চিন্তা করছেন না এই 1 থেকে 1,500 বা 2,000 টাকার জন্য আপনার পুরো জিনিসটা একটা রিস্কের ভিতরে থেকে যাচ্ছে বা একটা প্রবলেম নিয়ে হয়তো আপনাকে যতদিন ওই গেজেট বা গিয়ারটা থাকবে ওইটা অপারেট করতে হবে। আর যেহেতু এসব গিয়ার বা গেজেটের বাংলাদেশে কোনো ওয়ারেন্টি ক্লেম করা যায় না, যদিও এখনও অনেক গিয়ার বা গেজেট বাংলাদেশে সরাসরি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে, সেইগুলোর কথা আলাদা। বাট যারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বা গ্যারান্টি দিচ্ছে না এ বাদে যে কোনো গেজেট বা গিয়ার কেনার জন্য আপনারা ফিজিক্যাল শপে গিয়ে দেখে শুনে কিনবেন। আর তা যদি না করতে পারেন তাহলে আপনি স্ক্যামের শিকার হইতে পারেন অথবা এরকম কোনো প্রবলেমের শিকার আপনি হইতেই পারেন। তো এরকম গেজেট গিয়ার বা অ্যাক্সেসরিজগুলো কেনার জন্য আপনাদের কোন কোন সতর্কতা অবলম্বন করা উচিত বা এক্ষেত্রে আপনার করণীয়টা কি এটা নিশ্চয়ই বুঝেছেন। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং যদি মনে করেন যে যথেষ্ট ইনফরমেটিভ তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর আমি নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও করে থাকি, অর্থাৎ নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটররা কোন ধরনের গেজেট বা গিয়ার ইউজ করতে পারে, সেগুলো কোথা থেকে কিনতে পারে, তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও মেকিং টিপস বা টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো যারা আছেন নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটর তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখতে পারেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনার সঙ্গে সঙ্গে জেনে যেতে পারেন। তো দেখা হবে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।